হ্যালো, হ্যাঁ বলছি। কি? ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। আসুন স্যার। কোথায়? ওইখানে ফুটপাতে। লাশ কি আইডেন্টিফাই করা গেছে? না স্যার, পকেটে মোবাইল, আই কার্ড কিচ্ছু পাইনি। মর্নিং মর্নিং। গলায় দড়ি জাতীয় কিছু একটা দিয়ে ফাঁস দেওয়া হয়েছে, দাগটা স্পষ্ট। রাইট স্যার। দড়ি নয়, দড়ির মতো স্মুথ কোনো এলিমেন্টস, ধরো ওই কেবল টাইপের কিছু একটা। আচ্ছা, তুমি কি আশেপাশে এরকম কিছু দেখতে পেয়েছো? না স্যার, আপাতত তো কিছু পাইনি। পাওনি? না। আমি শিওর নই পূজা, তবে যতদূর মনে হচ্ছে যদি এটা খুন হয়ে থাকে তাহলে খুনটা কিন্তু এখানে হয়নি, কেউ নাকি খুন করে এখানে ফেলে দিয়ে গেছে। হতে পারে স্যার। আচ্ছা, থানায় আমাদের কে ফোন করেছিলেন? হ্যাঁ স্যার, উনি। আচ্ছা, আপনি? হ্যাঁ স্যার। আপনার নাম? নমস্কার স্যার, আমার নাম রমেশ বড়াল। আমি রোজ সকালে হাঁটাহাঁটি করি, তারপরে এই ফুটপাথটার পাশে এসে একটু খোলা হাওয়ায় শ্বাস নিই। আজ সকালে দেখি ওইখানে একটা বডি পড়ে আছে। আমি ভীষণভাবে ভয় পেয়ে যাই, তারপর আপনাদের ফোন করি। তো ওই বডিটাকে দেখে আপনি চিনতে পেরেছেন? না স্যার, এলাকার মোটামুটি সব লোককেই চিনি, কিন্তু একে কোনোদিনও দেখেছি বলে মনে হয় না। আচ্ছা, আপনারা কেউ চেনেন ওনাকে? স্যার, আমি সবাইকে জিজ্ঞাসা করেছি, কেউই চিনতে পারছে না। ওনারা কেউই চেনেন না? না স্যার। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি টিম নিয়ে চারদিকটা খুব ভালো করে খোঁজ খবর করো। সন্দেহজনক কিছু দেখলে কিন্তু সঙ্গে সঙ্গে তুমি রিপোর্ট নেবে। ওকে স্যার। আর বডিটাকে যত তাড়াতাড়ি সম্ভব পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। হ্যাঁ, করছি। এসো থানায়, কথা হচ্ছে। হ্যাঁ। হুম। এই পৃথিবীতে মানুষ সব থেকে কি ভালোবাসে? আপনারা অনেকে বলবেন নিজেকে। না, আমি বিশ্বাস করি না। মানুষ যদি সব থেকে নিজেকে বেশি ভালোবাসতো তাহলে সে আত্মহত্যা করতো না। নেশা করে মৃত্যু হবে জেনেও সে নেশা করতো না। খুন করে শাস্তি পাবে জেনেও সে খুন করতো না। এমনকি দেশকে ভালোবেসে বন্দুকের নলের সামনে নিজের বুকটা পেতে দিত না। মানুষ সব থেকে যা ভালোবাসে তা হলো নিজের চাহিদা। দেশের সম্মান যার কাছে চাহিদা, সে অনায়াসে বন্দুকের নলের সামনে নিজের বুকটা পেতে দেয়। নতুন বিপ্লব যার চাহিদা, সে অনায়াসে মৃত্যুবরণ করে বিপ্লবী হয়ে ওঠে। তেমনি নেশার যার চাহিদা, নেশার ফলে মৃত্যু হবে জেনেও সে নেশা করে। যে বোঝে যে চাহিদা আর তার পূরণ হবে না, সে আত্মহত্যা করে। কিন্তু খুন করার জন্য খুনির অনেক রকম চাহিদা থাকে। কারোর চাহিদা প্রেম, কারোর চাহিদা ধনরত্ন, কারোর চাহিদা সম্পত্তি, কারোর চাহিদা প্রতিশোধ, আবার কারোর চাহিদা প্রতিহিংসা। নমস্কার, আমি বেলডাঙ্গা থানার ওসি রাজা মুখার্জি। ক্রাইম ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা আজকের যে ঘটনার সাক্ষী থাকবেন সেখানে শুধু চাহিদার মেলা আর মেলা। সেই চাহিদা পূরণের জন্য একটা খুন নয়, 3টে খুনের অপরাধ এই ঘটনার সাক্ষী বহন করছে। চলুন দেখি আজকের পর্বে সেই রোমহর্ষক ঘটনা। পূজা, কোনো খুনের তদন্ত করতে নেমে খুনি অবধি পৌঁছানোর জার্নিটা ভীষণ ইন্টারেস্টিং লাগে, কিন্তু তদন্তের শুরুতেই যদি ভিকটিমের আইডেন্টিটি খুঁজতে সময় লেগে যায় তাহলে পুরো তদন্তটা একটা জটিল রূপ নেয়। স্যার, আমি টিম নিয়ে গোটা এলাকা ঘুরে বেরিয়েছি। ক্লাব, শপিং মল, দোকানপাট, কেউ ভিকটিমকে আইডেন্টিফাই করতে পারছে না স্যার। আচ্ছা, ওই এলাকায় সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি, তাই তো? স্যার, আমরা যেখানে বডি পেয়েছিলাম সেখান থেকে 3 কিলোমিটার রেডিয়াসের মধ্যে একটা সিসি ক্যামেরা আছে, কিন্তু স্যার সেটা বিকল। ওহ মাই গড। আচ্ছা, এলাকার বা আশেপাশে থানাগুলোতে খোঁজ নিয়েছে যে কোনো মিসিং ডায়েরি হয়েছে কিনা? স্যার, আমি সব কয়টা থানাতে খোঁজ নিয়েছি, কেউ এখনো পর্যন্ত কিচ্ছু বলতে পারছে না।
পূজা, আমরা ডেড বডি হাতে পেয়েছি গতকাল সকালে, অর্থাৎ 5ই সেপ্টেম্বর। ডেড বডি দেখে আমরা যেটা আন্দাজ করেছি যে ভিকটিমের মৃত্যু হয়েছে ঠিক তার আগের দিন 4ঠা সেপ্টেম্বর, আর আজ 6ই সেপ্টেম্বর। মাঝখানে এই 1.5খানা দিন বয়ে গেল। হ্যাঁ স্যার। আচ্ছা, ফরেন্সিক রিপোর্ট কবে আসবে? স্যার আজ রাতে বা কাল সকালের মধ্যে চলে আসবে। রিপোর্ট আসলেই তবে একটা নতুন ওয়ে মিলবে। ততক্ষণ হাতে হাত গুটিয়ে বসে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই পূজা। ড্রিঙ্ক নেবে তো? নিতেই পারি। সফট না হার্ড? এক্ষুনি তো তোমার সাথে হার্ড এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে হবে। আপাতত সফটই ভালো। দুষ্টু, কিচ্ছু কম যাও না। কামড়ে ঘাড়ের কাছটা ব্যথা করে দিয়েছো। তাই তো আজ সফটের মধ্যে থাকতে চাইছি। বসো, আনছি। এ নাও কুশল, ধরো। না কুশল, কুশল, স্যার আসবো? হ্যাঁ, এসো। স্যার ফরেন্সিক রিপোর্টটা। ও, বসো। থ্যাঙ্কস স্যার। রিপোর্ট অনুযায়ী কিন্তু ভিকটিমকে মারা হয়েছে সন্ধ্যে 7:20 নাগাদ, আর গলায় ফাঁস দিয়ে মারা হয়েছে। আচ্ছা, দাঁড়াও দেখি রিপোর্ট কি বলছে। রিপোর্ট বলছে যেটা দিয়ে খুন করা হয়েছে তার গাটা ভেরি স্মুথ, দড়ির মতো প্যাঁচালো নয়। আচ্ছা পূজা, কি হতে পারে বলো তো? স্যার আপনি বলেছিলেন না সেদিন যে কেবল টাইপের কিছু একটা হতে পারে? হয়তো হতে পারে। স্যার ভিকটিমের শরীরে কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। দেখো পূজা, লাশ দেখে আমরা যেগুলো আন্দাজ করেছিলাম তার বাইরে বিশেষ কিছু ফরেন্সিক রিপোর্টও আমরা কিন্তু পাইনি। সেটাই স্যার। ফলে আমরা যে তিমিরেই ছিলাম সেই তিমিরেই পড়ে রয়েছি। স্যার আমার ভীষণ খারাপ লাগছে ভিকটিমের আইডেন্টিটিটা না পাওয়ার জন্য। স্যার কেসটা ব্লাইন্ড কেস হয়ে যাবে না তো? দেখো পূজা, আমি ব্লাইন্ড কেসে বিশ্বাস করি না। তোমাকে একবার বলেছিলাম, মনে আছে, যে ব্লাইন্ড কেস হচ্ছে চন্দ্রগ্রহণের মতো। গ্রহণ কেটে গেলে ছকছকে চাঁদ দেখতে পাওয়া যায়। তাই ধৈর্য হারিয়ে ছেড়ে দিলে কেসটা অন্ধকারেই থেকে যাবে, আর ধৈর্যের উপর অপেক্ষা করলে আলোর দেখা মিলবেই, ঠিক মিলবেই। স্যার আমি ভাবছি ভিকটিমের কি কেউ নেই? এতদিন ধরে বাড়ি ফিরছে না, কেউ খোঁজ নিচ্ছে না? নিশ্চয়ই নিচ্ছে না,
কারণ তুমি তো একটু আগে বললে যে আশেপাশের ওই নামের কোনো মিসিং ডায়েরি থানায় জমা পড়েনি। না স্যার, আমি সব কয়টা থানাতে ফোন করেছি, আর এতবার ফোন করলে তো ওরাও বিরক্ত হয়ে যাবে আমার উপর। বুঝতে পারছি তুমি ইরিটেট হয়ে রয়েছো, আমিও। সত্যি কথা বলতে কি স্যার, যতদিন সার্ভিসে জয়েন করিনি ততদিন পর্যন্ত এই খাকি পোশাকটার গুরুত্ব বুঝিনি, কিন্তু এটা গায়ে পরার পর স্যার এক অদ্ভুত দায়বদ্ধতা ফিল করি। বুঝতে পারছি তুমি টেনশন করছো, একদম টেনশন করো না। এত যখন মন দিয়ে খাটছো ভাবছো তখন ঠিক একদিন পথ খুঁজে পাবে। রাইট স্যার। তুমি বললে ওটা বাইলেন, যা 3 কিলোমিটার এরিয়ার মধ্যে যে সিসি ক্যামেরাটা আছে সেটা একেবারেই খারাপ, তাই তো? রাইট স্যার। আচ্ছা, মেন রাস্তায় নিশ্চয়ই সিসি ক্যামেরা আছে? হ্যাঁ, সে তো আছে। হ্যাঁ, তাহলে সেই ক্যামেরায় ক্যাপচার নিশ্চয়ই হয়েছে ওই সময় কোন কোন গাড়ি ঢুকেছে। হ্যাঁ স্যার। পূজা, তুমি আরটিওর সঙ্গে যোগাযোগ করো, ওদেরকে বলো যে মেন রাস্তা থেকে যেখান থেকে কাঁটাতলা লেন শুরু হয়েছে ঠিক সেইখানকার সিসিটিভি ফুটেজ আমাদের চাই। বেশি দিন নয়, তুমি বলো যে 4 তারিখ বিকেল থেকে ভোর 4টে পর্যন্ত সেই সময় ফুটেজ দিলেই হবে। রাইট স্যার, আমি এক্ষুনি করছি। হ্যালো, হ্যাঁ আমি বেলডাঙ্গা থানার এসআই বলছি। আচ্ছা, আমাদের কিছু সিসিটিভি ফুটেজ লাগবে মেইন রোড থেকে, যে রোডটা কাটাতলার দিকে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই দিকেরটা। হ্যাঁ, আর টাইমটা হচ্ছে 4 সেপ্টেম্বর। হ্যাঁ হ্যাঁ, বিকেল 5টা থেকে ভোর 4টা পর্যন্ত। আচ্ছা, আর 9টার আগে পারবেন না? একটু ট্রাই করুন প্লিজ। ওকে ওকে। স্যার, কাল সকাল 9টার মধ্যে পেয়ে যাব বলছেন। স্যার, ফুটেজটা দেখুন। সেদিন মেইন রাস্তা থেকে কাটাতলা লেনে মোট 42টা গাড়ি গিয়েছে, তার মধ্যে ম্যাটাডোর, ফ্যামিলি কার সবই আছে। তবে অনেকক্ষণ পর পর। স্যার, আপনি 10টা 5 মিনিট 48 সেকেন্ডে দেখুন, একটা গাড়ি ঢুকেছে, ফ্যামিলি কার, নাম্বার WB3817। হ্যাঁ, এবার স্যার 10টা 41 মিনিট 20 সেকেন্ডে দেখুন স্যার, গাড়িটা আবার ফিরে আসছে, নাম্বার WB3817। ঠিক। স্যার, যে গাড়িটা 35 মিনিট পর আবার ফিরে আসছে, তার মানে নিশ্চয়ই তার ওই রাস্তাতে কোনো কাজ ছিল। ঠিক, ধরে নিলাম পুকুর ধারে লাশ ফেলার কাজ ছিল। 42টা গাড়ির মধ্যে বাকি 41টা গাড়ি কিন্তু আর ফেরেনি স্যার। আচ্ছা পূজা, গাড়ির মালিকের নাম জানতে পেরেছো? হ্যাঁ স্যার, আরটিও অফিস থেকে জানতে পেরেছি গাড়ির মালিকের নাম গৌতম সেন, বাড়ি আমাদের বেলেডাঙ্গার পশ্চিম প্রান্তে কুলিনপাড়ায়, ওই 22 নম্বর বাড়িটা। ভেরি গুড জব পূজা। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে অমাবস্যার অন্ধকারে চাবিটা খুঁজে হাতে দিয়েছিলেন। ইটস মাই ডিউটি। চলো আমরা বেরিয়ে পড়ি গৌতম সেনের খোঁজে। চলুন স্যার। হ্যালো, ওকে ওকে, ঠিক আছে, ওকে আসছি। পূজা, আরেকটা মার্ডার কেস। পাড়ার লোকরা সন্দেহ করছে যে বাড়িতে কেউ মারা গেছে, পচা গন্ধ বেরোচ্ছে বাড়ি থেকে। ইমিডিয়েটলি ফরেন্সিক টিমকে পাঠাতে হবে। ওকে স্যার। তার আগে বলো তো বাড়িটা কার আর ঠিকানাটা কোথায়? কার স্যার? বাড়িটা গৌতম সেনের আর ঠিকানা 22 নম্বর কুলিনপাড়া। আচ্ছা, আপনাদের মধ্যে কে ফোন করেছিল? হ্যাঁ, আমি ফোন করেছিলাম ম্যাডাম। ফোন করার কারণটা কি? আসলে সকাল থেকে এই এলাকায় একটা পচা দুর্গন্ধ বেরোচ্ছে। সবাই বলছে যে গৌতমদার বাড়ির ওই দিক থেকে নাকি আসছে। তা আমি গৌতমদার বাড়িতে ঢুকি দেখি দরজাটা খোলা আছে।
রুমের ভিতর ঢুকেই দেখি সুমি বৌদি আর একটা লোক মোড়ে সোফার ওপর পড়ে আছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমি দৌড়ে বাইরে চলে আসি, এসে সবাইকে ব্যাপারটা বলি। ওরা বললো থানায় ফোন কর। সুমি বৌদিকে? গৌতমদার ওয়াইফ স্যার। আর অন্য লোকটাকে? গৌতম দা? ওনাকে তো স্যার ঠিক চিনি না, তবে এই বাড়িতে অনেকবার যাতায়াত করতে দেখেছি। আচ্ছা, গৌতম বাবুকে বিষয়টা জানানো হয়েছে? ওনার ফোন নাম্বারটা আমার কাছে ছিল, আমি ফোনও করেছিলাম, বলছে সুইচ অফ। আচ্ছা, এই ছবিটা চিনতে পারেন কিনা দেখুন তো। এটাই তো গৌতম দা। ম্যাডাম, গৌতম দা কি মারা গেছে? হ্যাঁ, উনি খুন হয়েছেন 4 তারিখ সন্ধেবেলায়। আচ্ছা, আপনার কি মনে হয় ওনাকে কে মারতে পারে? মানে ওনার কি কোনো শত্রু ছিল? অত কথা তো বলতে পারবো না ম্যাডাম, একই পাড়াতে থাকি সেই হিসেবে পরিচয়, দেখা হলে কথা হতো এই আর কি। আচ্ছা, আপনি গৌতম বাবুর ফোন নাম্বারটা দিন তো। হ্যাঁ ম্যাডাম, দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ নিন। এই নাম্বারটা তো স্যার আমি আরটিও থেকে পেয়ে গেছি। আচ্ছা, ওনার কি অন্য কোনো নাম্বার ছিল? সেটা তো জানি না ম্যাডাম। ঠিক আছে। পূজা, ফরেনসিক টিম কি এসে গেছে? মানে খবর পেয়েছো? হ্যাঁ স্যার, ওরা এসে আমাকে রিপোর্ট করেছে, আমি 2 জন কনস্টেবলকে ওদের সঙ্গে পাঠিয়ে দিয়েছি। ওকে, তাহলে চলো ভেতরে যাই। ওকে স্যার। চলো। ওকে। পূজা, ইয়েস স্যার। দুজনকেই কিন্তু গলায় ফাঁস দিয়ে মারা হয়েছে। ঠিক গৌতম বাবুর গলায় যেমন ফাঁস ছিল ঠিক একই রকম, আর দুজনকে পেছন থেকে ফাঁস দিয়ে মারা হয়েছে। তাই আমার মন বলছে এই দুটোই মার্ডার কেস। স্যার, গৌতম বাবুর লাশটা পেলাম কাটাতলার ফুটপাতে, আর তারই বাড়িতে এই দুজনের বডি পাওয়া গেল, আর খুনের পদ্ধতিও এক। আপনার কি মনে হচ্ছে স্যার, এই 3খানা খুন কি একসঙ্গে কানেক্টেড? আমারও মনে হচ্ছে তাই। আর ওয়েপেনটাও মনে হচ্ছে এক, এবং একজন খুনি 3 জনকে খুন করেছে বলে আমি বিশ্বাস করি। রাইট স্যার। হ্যাঁ, আর তবে খুনের টাইম মানে আমার মন বলছে একই দিনে 3 জনকে খুন করা হয়নি। কারণ দেখো, গৌতম বাবু খুন হয়েছেন 4 সেপ্টেম্বর সন্ধ্যে 7:20 নাগাদ। সেই দিন যদি এই খুন দুটো হতো তাহলে বডি অলরেডি পচতে শুরু করতো। ভালো করে দেখো, বডি সবে ডিকম্পোজিশন স্টেজ শুরু হয়েছে। ও, আপনার কি মনে হচ্ছে বডি কতদিনের? দেখুন, রিপোর্ট না বলে তো কিছু বলা সম্ভব নয়, তবে আমার আন্দাজ কিন্তু 2 দিনের হবে। আচ্ছা, আপনি ভিকটিমের আইডেন্টিটি কার্ড পেয়েছেন? ফিমেল ভিকটিমের পাইনি ম্যাডাম, তবে মেল ভিকটিমের পকেট থেকে মোবাইলে আধার কার্ড পাওয়া গেছে। কুশল মিত্র। পূজা, ছবিটা তুলে নাও, ফোন নাম্বারটা আছে এর মধ্যে। ওকে স্যার। দেখো, ফরেন্সিক রিপোর্ট থেকে খুব বেশি কিছু জানা যাবে বলে মনে হয় না, কারণ অলরেডি মার্ডার ওয়েপেন, মার্ডার প্রসেস ওই গৌতমবাবু মার্ডারের সঙ্গে মিলে যাচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট আর মার্ডার টাইমটা জানা আমাদের খুব জরুরি। স্যার, আমি ফরেন্সিক ডিপার্টমেন্টকে বলছি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের রিপোর্ট দিতে। কারণ বডির অবস্থা ভালো নয়, অলরেডি পচতে শুরু করেছে। তুমি তাড়াতাড়ি বডি দুটোকে পোস্টমর্টমে পাঠিয়ে থানায় এসো, থানায় এসে কথা হবে। ওকে স্যার। ওকে। তিনজন ভিকটিমের মোবাইল নাম্বার পাওয়া গেছে? হ্যাঁ স্যার, গৌতম সেনের নাম্বারটা তো আমরা আগেই পেয়েছিলাম, আর সেদিন ক্রাইম সিন থেকে কুশল মিত্রের নাম্বারটা পেয়ে গেলাম। আর স্যার, বাড়িটা সার্চ করার সময় কিন্তু আমরা সুমি সেনের আধার কার্ড এবং মোবাইলও পেয়ে যাই।
রাইট। দেখো পূজা, এই দুটো কেসকে যদি আমরা 3টে খুনের কেস ধরে থাকি, তাহলে এই 3টে কেসের মধ্যে ওই মোবাইল নাম্বারগুলোই হচ্ছে এখানে তুরুপের তাস। আমারও তাই মনে হয় স্যার। আচ্ছা পূজা, আরটিওর ফুটেজ অনুসারে 4 তারিখে কটার সময় মেন রাস্তা থেকে কাঁটাতলা লেনে ওই গাড়িটা ঢুকেছিল? স্যার ওই 10টা 5 নাগাদ। আর বেরিয়েছিল? আর বেরিয়েছিল 10টা 41 নাগাদ। 10টা 41। তাহলে এই মাঝখানের সময়টাতে কাঁটাতলার ওই ফুটপাতের নিয়ারেস্ট টাওয়ার লোকেশনে কোন কোন মোবাইল নাম্বারগুলো শো করছে তার একটা লিস্ট বার করো। ওকে স্যার। আর অন্যদিকে ওই 3জন ভিকটিমের লাস্ট 10 দিনের কল লিস্ট বার করো। অলরেডি আমি সেটা টেকনিক্যাল টিমকে করতে বলে দিয়েছি স্যার। ভেরি গুড। তাহলে এবার মিলিয়ে দেখো 3জন ভিকটিমের এই কোন কোন নাম্বার কাঁটাতলার ফুটপাত সংলগ্ন টাওয়ার লিস্টের সঙ্গে মিলে যাচ্ছে। তাহলেই বোঝা যাবে স্যার ওই সময় কোন কোন নাম্বারগুলো ওই স্থানে উপস্থিত ছিল, যে নাম্বার বা নাম্বারগুলো ভিকটিমের সঙ্গে কানেক্টেড। এক্স্যাক্টলি। সময় নষ্ট না করে কাজ শুরু করে দিচ্ছি স্যার। কারণ অলরেডি অনেক সময় নষ্ট হয়ে গেছে। রাইট স্যার। অবশেষে আমাদের এসআই টিম তৎপর হয়ে বার করে ফেলে কাঁটাতলা ফুটপাত সংলগ্ন টাওয়ারের ওই সময়ের সমস্ত মোবাইলের অস্তিত্ব। ওই এলাকার জনবসতিতে প্রচুর মোবাইল নাম্বারের হদিশ মেলায়। সেই সমস্ত নাম্বার থেকে 3জনের 10 দিনের কল লিস্ট বের করাটা খুব একটা সহজ কাজ ছিল না। তবুও আমাদের পুলিশ টিম গাঁ উজাড় করে ঠক বাছাইয়ের মতো বেঁচে ফেলে। পাওয়া গেল 2টো নাম্বার, যার মধ্যে একটা নাম্বার সুমি সেনগুপ্তের, যে পরবর্তী জোড়া খুনের একজন ভিকটিম, আর আরেকটা নাম্বার অরিত্র দাশগুপ্তের, যার নাম্বারটা সুমির কল লিস্টে পাওয়া যায় এবং সুমির সঙ্গে যে বহুবার ফোনে কথা বলে। যাই হোক, আমরা বুঝতে পারি 4 তারিখ গৌতম সেনের বডিটাকে কাঁটাতলা ফুটপাত সংলগ্ন এলাকায় ফেলে দিয়ে যায় ওই সুমি সেনগুপ্ত এবং অরিত্র দাশগুপ্ত। আমরা অরিত্র দাশগুপ্তকে অ্যারেস্ট করি, যার ডাকনাম গাবলু। সত্যি কথাটা বুঝেছি। মুখ খুলবি না তাই তো? আসলে মিষ্টি মিষ্টি ডান্ডার বাড়িটা তোকে মুখ খোলাতে দিচ্ছে না। ঠিক আছে, তোর জন্য বরং নোনটা কিছু ব্যবস্থা করি। হ্যাঁ, এই বাটিটা নিয়ে আসো। যে এই বয়সে 3 খানে খুন করে, সে মিষ্টি ডান্ডার বাড়িতে মুখ খুলছে না। দাও দাও। চাচা, 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 এই চেঁচিয়ে চেঁচিয়ে তার সত্ত্বেও সত্যি কথাটা বলে ফেল। তাও বলছি না, কি করি বলতো? ওরা নোনতাটা ঠিক ওর পছন্দ হচ্ছে না। তুমি বলছো একটু ঝাল নিয়ে আসো। ঝাল দিলে ঠিক বলবি না? হ্যাঁ, বল। একদিন টোটোয় করে যাচ্ছিলাম। টোটোতে আমার পাশে দারুণ সুন্দরী একজন মহিলা বসে। আমি বারবার ওনাকে ছোঁয়ার চেষ্টা করছিলাম। হ্যাঁ রে, এই চলছে। আর বলিস না, তোরা জুওলজির সঙ্গে কেমিস্ট্রি নিলি, ভালো করলি। আমি আবার পাকামো করে মলিকুলার বায়োলজি নিয়ে নিলাম, ব্যাস কেস খেয়ে গেলাম। আরে কোনো প্রাইভেট টিউটার পাচ্ছি না তো। আরে প্রাইভেট টিউটার কারো কাছে যদি না করি তাহলে তো কেস খেয়ে যাব। হ্যাঁ রে, খুঁজেছি, না পাচ্ছি না। হ্যাঁ শোন না ভাই, তুই যদি একটু পারিস দেখ না রে। হ্যাঁ, খুব উপকার হয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল রাখছি। কিন্তু মনে রাখিস, একটু দেখিস। হ্যাঁ, চল, বাই।
তোমার কি জুলজি অনার্স? হ্যাঁ। আর পাশে কি বটানি আর মলিকুলার বায়োলজি? হ্যাঁ, তা কেমিস্ট্রি না নিয়ে মলিকুলার বায়োলজি কেন নিলে? শুনলাম ওটাতে খুব ভালো নাম্বার ওঠে নাকি। ওঠে, কিন্তু খাতায় লিখতে পারলে তবে। আমার আসলে ওই সাবজেক্টই ছিল, আমি মলিকুলার বায়োলজি নিয়ে মাস্টার্স করেছি। আমি না প্রাইভেট টিউটার পাচ্ছি না। আপনি যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলবো। বলো। আপনি আমাকে পড়াবেন? ওমা, আমি তো প্রাইভেট টিউশন পড়াই না। প্লিজ পড়ান না, আমার খুব উপকার হয়। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখবো। তুমি আমার নাম্বারটা রাখো। হ্যাঁ বলুন। 98314। ঠিক আছে, একটু দেখবেন প্লিজ। বললাম তো ভেবে দেখবো। তুমি কাল বিকেলে আমি একটা ফোন করো। আচ্ছা আচ্ছা। দাদা দাঁড়াও, এখানে নামবো। চলুন। হ্যালো। হ্যালো ম্যাডাম, আমি গাবলু, মানে অরিত্র দাশগুপ্ত। কে? না ঠিক চিনতে পারলাম না। ওই যে ম্যাডাম কাল টোটোতে দেখা হলো না, মলিকুলার বায়োলজি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনো, আমি ডিসাইড করেছি আমি তোমায় পড়াবো, কিন্তু আমার আবার এই বিকেল বেলাটা ছাড়া সময় হবে না। এবার বলো, তুমি কবে থেকে আসতে চাইছো? আজই আমি চলে এসেছি। আপনি একবার দরজাটা খুলুন প্লিজ। ও মা, আচ্ছা দাঁড়াও। তুমি আজই চলে এলে? আমি যদি রাজি না হতাম? তাহলে আর কি, চলে যেতাম। এসো ভেতরে এসো। তা কি যেন নাম বললে তোমার? অরিত্র, মানে অরিত্র দাশগুপ্ত। না, ফোনে তখন কি একটা যেন বললে? গাবলু। বেটার। কোন কলেজ? বিকেসি কলেজ। আচ্ছা, এইচএসে কত পেয়েছিলে বায়োলজিতে? ওই 82%। বেশ। প্রথম দিন ক্যাজুয়াল কথাবার্তা হয়েছিল। আমি সপ্তাহে 3 দিন যেতাম ওনার বাড়ি। ওনারও ওই সময়টা পড়ালে সুবিধা হতো, আমারও অ্যাথলিট ক্লাব থেকে ফেরার পথে পড়ে আসলে সুবিধা হতো। এইভাবেই চললো আমার পড়াশোনা। উনি বেশ ভালোই পড়াতেন। একদিন আমি কিছু একটা ভুল করি। আরে বাবা, এটাকে বলে ডিএনএ রেপ্লিকেন্ট। এই সোজা বিষয়টা মাথায় ঢুকছে না। কান ধরে বোঝালে কি মাথায় থাকবে? হ্যাঁ ম্যাডাম, মনে থাকবে। আমার কিন্তু কান ধরার আরো একটা কারণ আছে। কি কারণ? সেদিন অটোয় আমার পাশে বসে ওটা কি হচ্ছিল? আর বলিস না, তোরা জুওলজির সঙ্গে কেমিস্ট্রি নিলি, ভালো করলি। আমি আবার পাকামো করে মলিকুলার বায়োলজি নিয়ে নিলাম, ব্যাস কেস খেয়ে গেলাম। আরে কোনো প্রাইভেট টিউটার পাচ্ছি না তো। আরে প্রাইভেট টিউটার কারো কাছে যদি না করি তাহলে তো কেস খেয়ে যাব। হ্যাঁ রে, খুঁজেছি, না পাচ্ছি না। হ্যাঁ শোন না ভাই, তুই যদি একটু পারিস দেখ না রে।
হ্যাঁ, খুব উপকার হয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সরি ম্যাডাম। সরি কি আছে? আমাকে নিশ্চয়ই তোমার খুব ভালো লাগছিল। কি হলো, চুপ করে আছো যে? হ্যাঁ ম্যাডাম, ভালো লেগেছিল। ও, তার মানে সেই একটা দিনই ভালো লেগেছিল, আর তারপর থেকে ভালো লাগে না? না ম্যাডাম, রোজই ভালো লাগে, এখনো লাগছে। তাই? হ্যাঁ ম্যাডাম। কই, তারপর থেকে তো আর কখনো আমার কাছে আসার চেষ্টা করনি? না মানে ইয়ে আর কি, না। কি মানে আর ইয়ে? বলো, সাহস পাবো, তাই তো? হ্যাঁ ম্যাডাম। জানো তো, মেয়েরা কিন্তু সাহসী ছেলে খুব পছন্দ করে। বেশ, আমি তোমায় সাহস দিচ্ছি, দেখো তো পারো কি না। তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? কেন, এক্সপেক্ট করনি? স্বাভাবিক, তুমি তো এত তাড়াতাড়ি কখনো ফেরো না। আজ তাড়াতাড়ি হয়ে গেল তাই চলে এলাম। রোজ তো আর কপালে থাকে না, যতদিন ব্রাঞ্চ অফিসে আছি দেরি করে ফেরাটাই স্বাভাবিক। ইনি কে? ও আসলে আমার নাম গাবলু, মানে অরিত্র দাশগুপ্ত। আরে আমার স্টুডেন্ট, আমি বলেছিলাম না আমি একটা টিউশনি করছি বিকেলবেলা। বলেছিলে হয়তো, মনে নেই। তো তোমার কোন ক্লাস? এই ফার্স্ট ইয়ার। মলিকিউলার বায়োলজি অনার্স? মলিকুলার বায়োলজি পাস, আমার জুওলজি অনার্স। জল, হ্যাঁ। তোমার অফিসের কুশল বাবুর তো হেড অফিসে ট্রান্সফার হয়ে গেছে না? তোমাকে বললো? কি আবার, তুমিই বলেছিলে, ভুলে যাও সব। হ্যাঁ, না আমার হয়নি, ওর হয়ে গেছে। কেন, তোমাদের দুজনের তো একই সাথে হওয়ার কথা ছিল। ওর হয়ে গেল, তোমার হলো না কেন? ও কি তোমার থেকে বেটার? হয়তো বেটার, জানি না। হায়ার অথরিটির হয়তো মনে হয়েছে যে কুশল আমার থেকে বেটার, কিন্তু তুমি হঠাৎ এসব নিয়ে পড়লে কেন? এসব আমাদের অফিসিয়াল ব্যাপার, আমাদের অফিসের ব্যাপার, আমরা বুঝবো। তোমার সব ব্যাপারে নাক গলানোর দরকারটা কি? গাবলু, তুমি না আজ এসো। আচ্ছা ম্যাডাম। আসছি ম্যাডাম। এই শোনো, আমার অবর্তমানে নেক্সট টাইম যদি বাড়িতে কেউ আসে না, দরজাটা সবসময় খুলে রাখবে, ঠিক আছে? সেই দিন সুমি সেনের হাজবেন্ড গৌতম সেনকে প্রথম দেখলাম। প্রথম দেখাতেই বুঝে গেছিলাম লোকটা ভীষণ রাগী, খুব অল্পতেই রেগে যায়। যাই হোক, আবার গেলাম পরের দিন পড়তে। দরজায় বেল বাজানোর প্রয়োজন হলো না, দরজাটা খোলাই ছিল।
আমি সোজা ঢুকে গেলাম ঘরে। কি হয়েছে আপনার? বলুন না কি হয়েছে। কি হবে জেনে? তুমি কি আর আমার কপাল বদলাতে পারবে? তবুও একবার বলুন না শুনে। আজ কিছুক্ষণ আগে অফিস বেরোলো গৌতম। বেরোবার আগে আমার কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? বেরোবার আগে আমার খুব মারধর করে গেল। আমি আর পারছি না গাবলু, আমি আর পারছি না, পারছি। এরপর থেকে যেদিনই যেতাম আমাদের মধ্যে সম্পর্ক চলতেই থাকতো। আমরা ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, আর দেখা হলেই আমরা মেতে যেতাম ফিজিক্যাল রিলেশনে, কখনো সোফায়, কখনো আবার বেডরুমে। তোমায় বলেছিলাম মনে আছে, মেয়েরা সাহসী ছেলে খুব পছন্দ করে। আচ্ছা, আমাকে পুরোটা পেতে চাও একেবারে নিজের করে? হ্যাঁ চাই। তাহলে একটা কাজ করতে হবে। কি কাজ? গৌতমকে আমাদের জীবন থেকে, এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। পারবে? পারবো। আমার সোনা গৌতম। তারপর এলো প্ল্যানিংয়ের সেই দিন। আমি একটু বেশিক্ষণ রয়ে গেলাম। গৌতম সেন আসার আগেই আমি লুকিয়ে পড়লাম, আর হাতে গ্লাভস পরে ব্যাগ থেকে স্কিপিংটা নিয়ে রেডি রইলাম। তার মানে স্কিপিং ছিল তোর খুনের অস্ত্র? হ্যাঁ ম্যাডাম। তারপর কি হয়েছিল বল। গৌতম সেন এসে সোফায় বসলো। I love you. I love you too. স্বামীর মৃতদেহকে সামনে রেখে স্ত্রী স্বামীর খুনির সঙ্গে সম্পর্ক করলো। তারপর তারা দুজনে মিলে স্বামীর মৃতদেহকে গাড়িতে তুলে
নিয়ে গেল কাঁটাতলার রাস্তার ফুটপাত। না, এই অজাচারী অপরাধ থেমে থাকলো না, গতি বাড়লো অপরাধে এবং হলো আরো দুটো খুন। আমি ম্যাডামকে ভালোবেসে ফেলেছিলাম, সারাক্ষণ ওনাকে কাছে পেতে ইচ্ছে করতো। সাধারণত আমি অ্যাথলিট ক্লাব থেকে ফেরার পথেই ম্যাডামের বাড়ি যেতাম, কিন্তু সেদিন অ্যাথলিট ক্লাব না গিয়ে গেলাম ম্যাডামের বাড়ি। দেখলাম দরজাটা খোলাই ছিল, ড্রয়িং রুমে কেউ ছিল না। বেডরুমে ঢুকতে গিয়ে দেখি তুমি কিন্তু একটা মাস্টারপিস। তা প্ল্যানটা কি করে করলে বলো তো? আরে আমার একটা ছাত্র আছে না, গাবলু, হ্যাঁ, ও একটা নিপাট হাবলু। অটোতে যাতায়াতের সময় বুঝেছি ছুকছুকানি আছে, তাই পড়াতে পড়াতে ওকে শরীরের জালে বাঁধলাম। একদিন হঠাৎ দুপুরবেলা গৌতম বাড়ি চলে এলো। জানি তো তোমার সাকসেসের কথা শুনে ও ভীষণ রেগে যায়, অ্যাকচুয়ালি একটা রাম পাঠা। তাই আমিও ইচ্ছে করে গাবলুর সামনে তোমার হেড অফিসে ট্রান্সফার হয়ে যাওয়ার কথাটা তুললাম। ব্যাস, ওর এই খেপে যাওয়াটা গাবলুকে দেখানোর খুব দরকার ছিল। তারপর পরের দিন থেকে গাবলুর কাছে কান্নাকাটি শুরু করলাম। গৌতম আমাকে মারধর করে, আমি খুব কষ্টে আছি। কেল্লা ফতে মালকট গাবলুকে মোহরা করে আমার কাজ আসে। গৌতম গন, তোমার আমার লীলা খেলা অন। কিন্তু এই হাবলুটা তো আবার আসবে। জানি তো আসবে। প্রথম প্রথম আবার একটু শরীরের নেশা দেব, তারপর অ্যাভয়েড করবো। তুমি কিন্তু একটা জিনিস। হ্যাঁ, কেন আগে বুঝুনি? না, বুঝতে চাও? বারবার বুঝবো। সেদিন চুপি সারে বাড়ি চলে এলাম। বুঝলাম এই কুশল বলে লোকটা আসে দুপুরবেলা। পরের দিন চলে গেলাম দুপুর নাগাদ। এ নাও কুশল, ধরো। না কুশল, কুশল, মাত্র 19 বছর বয়স তোর, এই বয়সে তিনখানা খুন করে এভাবে জীবনটাকে বরবাদ করে দিলি, আর তার বদলে কি পেলি? ধোঁকা। এর শাস্তি তো তোকে পেতেই হবে। ভালোবাসা বড় মধুর, আর মাঝে মাঝে সেই ভালোবাসা পেতে কখনো মৌমাছির কামড় খেতে হয়, কিন্তু বিষকে মধু ভেবে তার পেছনে ছুটে যাওয়া একেবারে বোকামি। হ্যাঁ, কখনো পর আপন হয় জানি, কিন্তু পরকীয়া আপন হয় এটা খুব কম শুনেছি বা দেখেছি। কারণ সেখানে সম্পর্কের সীমারেখা লঙ্ঘনের জন্য বাসা বাঁধে অপরাধ, আর তখন অপরাধী ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে। তাই আবারও বলছি, সাবধান হন আপনি, সাবধান হোক বাংলা।